বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উবাইদুর রহমান নোমান। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিএনপি মিডিয়া সেলের সাথে সম্পৃক্ত। তারুণ্যের ভাবনা এবং ৩১ দফা, যেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সমাবেশগুলো আমরা করছি এবং এটা আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া। সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই আমরা সামনের যে ২৮ তারিখ সেখানে আমরা মহাসমাবেশ করতে যাচ্ছি ঢাকা শহরে। তো আজকে আমি এই জনকণ্ঠের এই স্টুডিও থেকে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যতগুলো কর্মসূচি নিচ্ছি, যতগুলো মহাসমাবেশ করছি, সবগুলো কিন্তু তারুণ্য নির্ভর, উন্নয়ন নির্ভর এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, যাকে আমি সবসময় বলি তারুণ্যের প্রতিনিধি, সে কিন্তু সবসময়ই তারুণ্যকে অনুপ্রাণিত করে এবং সেই ধারাবাহিকতার ভিত্তিতেই আমরা ঢাকা শহরে আমাদের ২৮ তারিখ আমাদের প্রোগ্রাম। তো সেখানে অন্যান্য শহরের মতো এখানেও বেসিক্যালি ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আমাদের প্রোগ্রামটা। সেখানে আমরা চেষ্টা করছি যে যারা ছাত্র আছেন, যারা যুবক আছেন এবং যারা স্বেচ্ছাসেবী আছেন, সব ধরনের যারা যুবক, ছাত্র এবং স্বেচ্ছাসেবী সবারই একটা বিশাল সমাগম আমরা এই ঢাকা শহরে ঘটাতে পারবো। গত ১৬ বছর একটা ফেসিস্ট সরকার, একটা ফেসিজম কিন্তু আমাদের ফেস করতে হয়েছে, একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের মোকাবেলা করতে হয়েছে। সেই জায়গা থেকে আমরা যদি বলতে চাই ৫ই আগস্ট পরবর্তী সময়টাতেও কিন্তু আপনি যদি একটু দেখেন আমরা কিন্তু একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। সেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান সেই ২০১১-১২ থেকে কিন্তু আমরা কিভাবে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থায়, সরকার ব্যবস্থায় এবং আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা কিভাবে সংস্কার আমরা আনতে পারি, করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু আমরা ২০২৩ সালে আমাদের ৩১ দফা কিন্তু আমাদের দল কর্তৃক, আমাদের নেতা জনাব তারেক রহমান কর্তৃক কিন্তু ঘোষিত হয়েছে। সেখানে আপনি যদি আমাদের ৩১ দফাটাকে আপনি একটু বিশ্লেষণ করেন, আমরা দেখব আমাদের ৩১ দফা এক একটা আপনার বাংলাদেশ বিনির্মাণের, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের এক একটা খুঁটি বা স্তম্ভ। তো সেই জায়গায় কিন্তু আমাদের ৩১ দফাটা কিন্তু পুরোটাই কিন্তু তারুণ্য নির্ভর। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এই মহাসমাবেশ থেকে আমরা ছাত্রদের, যুবক ভাইদের এবং যারা স্বেচ্ছাসেবী আছে এবং সব ধরনের শ্রেণীর মানুষদের আমরা একটা মেসেজ দিতে চাই যে ৩১ দফা, এই ৩১ দফাটা হচ্ছে ছাত্রদের ৩১ দফা, এই ৩১ দফাটা হচ্ছে তারুণ্যের ৩১ দফা, এই ৩১ দফাটা হচ্ছে আপামর জনসাধারণের আগামী দিনের বাংলাদেশ, যেটা স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফা। প্রথমেই খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, যখন আমরা এই তারুণ্যদের, আমরা তো চাই আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রত্যেকটা বয়ান, প্রত্যেকটা শব্দচয়ন, প্রত্যেকটা বাক্য নতুন রাজনীতির কথা বলে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে। সেখানে আমরা যখন দেখি আমাদের সমবয়সী আমাদের ভাইয়েরা তারা যখন আগে সেই রাজনৈতিক আপনার বক্তব্যের মতো যখন তথাকথিত রাজনৈতিক বক্তব্য দেয়, তখন আমাদের আসলে আমরা আশাহত হই। তো আমি বলতে চাই যে আপনাকে যদি বাংলাদেশকে সামনের দিকে নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাংলাদেশ আমরা চিন্তা করতে যাই, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির যে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এটা পাল্টাতে হবে। কারণ তার এই রাজনৈতিক বয়ান বা ভাষণ বা দৃষ্টিভঙ্গি, এগুলো আমাদের আপামর তারুণ্যের সাথে কিন্তু যায় না। ঠিক আছে, তারা এই পর্যন্ত কিন্তু তারা তো কোনো দফা দিতে পারেই নাই, তাদের দল, হ্যাঁ, তাদের সেই দৃষ্টিভঙ্গিও, তাদের কথা, আচরণ, ভাষা, আমরা কিন্তু তাদের কোনো বয়ানেও কিন্তু সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে কিছু পাই নাই। সো আমি বলবো যে তারা রাজনীতিতে আসছে, আমাদের
আমাদের এই সমবয়সী তারা, বলবো যে আপনাদের তারুণ্যকে একটু ধারণ করেন, ফ্ল্যাশব্যাকে যান। 5ই আগস্ট পরবর্তী সময়টাতে 5ই আগস্টটা কেন হলো? একটা ঐক্যের ভিত্তিতে, তাই না? তখন যদি আমরা পুরো বাংলাদেশের আপামর জনসাধারণ, শ্রমিক থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম আপনার হচ্ছে বড় পর্যায়ের মানুষ যাদেরকে আমরা বলি, হ্যাঁ, প্রত্যেকটা নাগরিকই কিন্তু তাদের অবস্থান থেকে একটা ঐক্যের ভিত্তিতে কিন্তু 5ই আগস্ট এসেছে। এবং বিএনপির মতো একটা রাজনৈতিক বড় দল, যাদের আমাদের ভীষণই ছিল কিন্তু ফেসিজমের বিরুদ্ধে এক দফা, যে হাসিনাকে যেভাবেই হোক এই ফেসিজমের পতন ঘটাইতে হবে। তো এক একজনের এক একটা ক্ষোভ ছিল, সব ক্ষোভের ভিত্তিতেই কিন্তু বেসিক্যালি এই আন্দোলন সংগ্রাম। তো সেখানে দাঁড়িয়ে আমরা যখন 5ই আগস্ট পরবর্তী সময়টাতে আমরা দেখি, যখনই বিএনপি উদারতার পরিচয় দিল, তারা এই বিপ্লব সম্বন্ধে, তার কন্ট্রিবিউশন সম্বন্ধে কিন্তু কোনো কথা বলতে চায় না। আপনি যদি একটু ফ্ল্যাশ দিন, 3-4 মাসে কিন্তু কোনো কথা বলে নাই। কিন্তু আমরা দেখেছি এই যে হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফরা যখন বারবার এটাকে কুক্ষিগত করার চেষ্টা করলো, আমাদের বিএনপিকে যখন কি বলে, আমাদেরকে যখন তারা আমাদের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করলো, বারবার তারা বলার চেষ্টা করলো আমাদের কন্ট্রিবিউশন সম্বন্ধে, হ্যাঁ, তখনই কিন্তু আমাদের বলতে হয়েছে যে আমাদের কি কন্ট্রিবিউশন ছিল। এবং আমরা কিন্তু আমাদের, আপনি জানেন, প্রায় 500-এর মতো আমাদের কিন্তু জাতীয়তাবাদী আমাদের কিন্তু ভাই বোনেরা কিন্তু আন্দোলনে শহীদ হয়েছে। এবং ছাত্রদলেই শুধু 150-এর উপরে আমাদের ছাত্রদলের ভাই বোনেরা এখানে শাহাদাত বরণ করেছে। আমি নিজে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমাদের যে মিছিল ছিল জুলাই আন্দোলনে, সেই গণঅভ্যুত্থানের আন্দোলন থেকে কিন্তু আমি অ্যারেস্ট হই। আমার 2 আঙ্গুল ভেঙে ফেলা হয়, আমার কোমরে রক থেতলে ফেলা হয়। এখন পর্যন্ত আমার কিন্তু পুরো ডান পাশটা কিন্তু উইক এবং ব্যথা। আমি জানতাম না যদি 5ই আগস্ট না হতো তাহলে আমি ফিরে আসতে পারতাম কিনা। তো আমার কথা হচ্ছে 500 যদি আমাদের আপনার শহীদ হয়ে থাকে, আমাদের যদি হাজার যদি আমাদের আহত হয়ে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের এই আন্দোলনের সম্পৃক্ততা কতটুকুন ছিল। তো আমরা আমাদের কন্ট্রিবিউশনের কথা তখন আমরা বলার চেষ্টা করলাম যে হ্যাঁ, আমরা আমাদের এই কন্ট্রিবিউশনগুলো আমরা রেখেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান পুরো ঢাকা শহরটাকে কিভাবে 13টা সেক্টরে ভাগ করেছে, কিভাবে ওইখান থেকে লজিস্টিক সাপোর্ট দিয়েছে, কিভাবে আমাদের, কারণ আমরা তো অর্গানাইজড, আমরা তো একটা বৃহত্তর রাজনৈতিক দল, আমরা তো একটা অর্গানাইজড, যারা অর্গানাইজড রাজনৈতিক দল তাদের জন্য কিন্তু আন্দোলন সংগ্রাম কিভাবে কোন অলিগলি আমরা কিন্তু সব জানি। শুধু আমরাই কিন্তু আন্দোলন করেছি সেটা আমি বলছি না, আমাদের এখানে কৃষক, শ্রমিক থেকে শুরু করে আপনার সব ধরনের সব ক্লাসের মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। যে বাচ্চাটা তার সহযোদ্ধা, তার সহপাঠী এখানে শহীদ হয়েছে, তার কিন্তু ওই ক্লাসে যারা পড়তো তারা কিন্তু সবাই কিন্তু আন্দোলনে নেমেছে। তারা যখন নেমেছে, তাদের অভিভাবকরা যারা ছিল তারাও কিন্তু তাদের সাথে আন্দোলনে নেমেছে। এটাই কিন্তু হচ্ছে বাস্তব পিকচার, তো এটাই ছিল। তো আমরা কিন্তু কখনো এখনো বলছি না যে এটা একক কৃতিত্ব কোনো রাজনৈতিক সংগঠন, কোনো গ্রুপ, এটা কিন্তু আমি এখনো বলছি না, আমার দলও কিন্তু কখনোই বলে নাই। তো ওই জায়গাটা যখন সৃষ্টি করা হলো, তখনই কিন্তু আলটিমেটলি একটা দ্বিধা বিভক্তির একটা বিভক্তি কিন্তু সৃষ্টি হলো। এবং আমাদের ডক্টর ইউনূস যখন হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন আপনার যুক্তরাষ্ট্রে আপনার জাতিসংঘের একটা প্রোগ্রামে, যখন মনে হয় জাতিসংঘের কোনো প্রোগ্রামে হয়তো বা হবে, যখন সে মাহফুজ আলমকে নিয়ে বললো যে সে একজন মাস্টার মাইন্ড, হ্যাঁ, তখনই কিন্তু যারা বিপ্লবী যারা ছিল তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়। সে কিন্তু এখানে বেসিক্যালি বলতে পারতো যে আন্দোলনের যারা করেছে তাদের মধ্যে একজন প্রতিনিধি, সে এটা বলতেই পারে, কারণ মাহফুজ আলমও তো আমাদের একটা স্টেক হোল্ডার ছিল। তো সেই জায়গাটা থেকে আসলে এই সময়টাতে বেসিক্যালি এই জিনিসগুলোই আসলে আমাদেরকে, আমার মনে হয় যেটা যখন এই কথাগুলো বলছি আসলে খুব হৃদয়ক্ষরণ হয় যে ছাত্ররা বলতে কি শুধু আসিফ মাহমুদরাই ছাত্র দলের যারা করেছে তারা কি ছাত্র না? যারা আমার স্কুলের ভাই বোনেরা, বেসরকারি ইউনিভার্সিটির যারা সাধারণ আমার ভাই বোনেরা আন্দোলন সংগ্রাম করেছে তারা ছাত্র না? মাদ্রাসার যে ভাইয়েরা আন্দোলন সংগ্রাম করেছে, ছোট ছোট বাচ্চারা,
আমি যখন জেলে ছিলাম তখন আমি দেখেছি আমাদের 24 ঘন্টা আমাদের লক আপ ছিল। যখন আর হাফ এন আওয়ারের জন্য যখন আমাকে বারান্দা দিয়ে হাঁটতে দিত, তখন আমাকে পুরো 60-70 জন ছেলেপেলে আমাকে ঘিরে ফেলতো। ভাই এখন কি হবে? ভাই আমরা অনেকে জানতোই না যে তার বাচ্চা কাচ্চা অ্যারেস্ট হয়েছে। তো তারা কি ছাত্র না? তাদের কন্ট্রিবিউশন নাই? তো আমরা 5ই আগস্ট পরবর্তী সময়টাতে আমরা কি করলাম? আমরা কিন্তু আমাদের সবার প্রতিনিধি হিসেবে কিন্তু আমরা আসিফ, আপনার নাহিদ এবং আমরা মাহফুজ আলমকে কিন্তু আমরা বসিয়েছি। কিন্তু পরবর্তী সময়টাতে যখন আমরা দেখলাম যে তারা তাদের কাজ, আচরণ এবং প্রত্যেকটা পদক্ষেপেই তারা হচ্ছে পথভ্রষ্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। তা আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে প্রায় 350 কোটি টাকা একটা অল্প সময়। যার বাবার লাইসেন্স যখন গণমাধ্যমে আসলো তখন সে একটা বিবৃতি দিল এবং তার বাবার লাইসেন্সটা তখন উইথড্র করলো। তো ব্যাপারটা হচ্ছে তাদের বিরুদ্ধে যেহেতু এত অভিযোগ, সেই অভিযোগের এবং আমরা যখন দেখি যে তারা এনসিপি, যারা এই যে মাহফুজ, আসিফ, এদের যে আপনার রাজনৈতিক একটা দল, এটা তো আসলে ওপেন সিক্রেট, হাইড অ্যান্ড সিক্রেট কিছু নাই। আপনি যদি বাচ্চা একটা ছেলেকেও জিজ্ঞেস করেন, তারাও বলবে যে আসিফ, নাহিদ, মাহফুজ তারা এনসিপির অংশ, তাই না? তো তারা যখন নিরপেক্ষতার জায়গাটা এবং আমাদের ছাত্র প্রতিনিধি হতে তারা যখন অযোগ্য হয়, তারা যখন ওই জায়গাটা নষ্ট করে, তখন তো আমাদের চাওয়াটা তো বেসিক্যালি আপনার অযৌক্তিক হতে পারে না। এবং আমি আরেকটা কথা বলি, আমাদের জনাব ইশরাক হোসেন, যে কিনা হচ্ছে 2020 সালে এই আপনার হাসিনা সরকারের আপনার যে আপনার ঢাকা মহানগরে যে আমাদের মেয়র ইলেকশনটা, সেই ইলেকশন করলো, তাকে কি করা হলো? তাকে ম্যানিপুলেট করে আপনার মেয়র তাপসকে ডিক্লেয়ার করা হলো, ঠিক আছে? তো সেখানে তখন সে মামলা করলো। এখন সেই মামলার হাইকোর্টের রায় আসলো, সেই রায়ের অনুযায়ী আপনার হচ্ছে নির্বাচন কমিশন গ্যাজেট দিল। সেই গ্যাজেটের বিরুদ্ধে আপনার হাইকোর্টে হচ্ছে রিট হলো। সেই রিট যখন খারিজ হয়ে গেল, তারপর আমরা দেখলাম আসিফ মাহমুদ কোনোভাবেই ইশরাক হোসেন, যে কিনা 16 বছর একজন যোদ্ধা হিসেবে, এই ফেসিজমের যোদ্ধা হিসেবে, একজন কিন্তু ফেসিজমের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে কিন্তু আমরা তাকে রাজপথে দেখেছি, জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে তাকে দেখেছি। তাকে আপনার কারাগারে অমানসিক নির্যাতন করা হয়েছে। তো তার মতো একজন বিপ্লবের যোদ্ধাকে আপনি হচ্ছে মেয়র পদে বসাতে চাচ্ছেন না, যেখানে আপনার কোনো অথরিটি নাই। তাহলে এখানে তো তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। আর যদি নিরপেক্ষতা হারায়, তাহলে আমরা তো এটা খুবই যৌক্তিকভাবে চাইতে পারি যে আসিফ, মাহফুজ তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমি আপনার জনকণ্ঠের এই স্টুডিও থেকে আমি বলছি, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সাম্য যে ছেলেটার কথা বলা হচ্ছে, আমাদের ভাই, সে কিন্তু জুলাই আন্দোলনের আপনার বিভিন্ন ভিডিও ফুটেজ তো আপনারা দেখেছেন। জুলাই আন্দোলনের একটা অগ্রনায়ক ছিল ঢাকা ইউনিভার্সিটির চত্বরে। এবং সেই জায়গা থেকে আমরা যখন দেখি 5ই আগস্টের পূর্ববর্তী সময়টাতে আমাদেরকে যেমন গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেই জায়গাটার 5ই আগস্টের পরবর্তী সময়টাতেও আমাদের সাম্যকে আপনার হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, আমাদের পারভেজকে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। প্রান্তিক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মফস্বল শহরে ছাত্রদলের ভাইদের আপনার গুম, আপনার খুনের শিকার হতে হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা। এবং আপনি দেখেছেন আমাদের কিন্তু এই সাম্য হত্যাকাণ্ডের জন্য আমাদের কিন্তু লাগাতার কিন্তু আমাদের ভিসি চত্বরে, আমাদের শাহবাগে, আমাদের বৃষ্টির মধ্যে আমাদের কিন্তু সাম্য হত্যাকাণ্ডের জন্য কিন্তু আমাদের বিচার চাইতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। 9-10 দিন পরেও কিন্তু আমাদের সেই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু তদন্ত কিন্তু আমরা পাই নাই। হ্যাঁ, তো এখানে আমাদের কিন্তু একটা হতাশার জায়গা জাগে এবং প্রশ্ন জাগে, সন্দেহের জায়গা উদ্রেক হয় যে আসলেই আমাদের এই ছাত্র ভাই, আপনার আন্দোলনের অগ্রনায়ক সাম্য, তার কি আমরা সঠিক বিচারটা পাবো কিনা, সুষ্ঠু তদন্ত হচ্ছে কিনা। আমার কাছে তারুণ্য মনে হয় শুধু বয়স দিয়ে আসলে তারুণ্যকে আপনি বিচার করতে পারবেন না।
আপনার মাইন্ডসেট, আপনার যে মন মানসিকতা, সেটা যদি তরুণ না হয়, সেখানে যদি তারুণ্য না থাকে, তাহলে কিন্তু আপনি তারুণ্য কিন্তু শুধু বয়স দিয়ে আপনি হিসাব করতে পারবেন না এবং বিচার করতে পারবেন না। তো আমি বলি যে আমাদের নেতা জনাব তারেক রহমান মনে প্রাণে একজন তরুণ, তার চিন্তা ভাবনার মধ্যে তারুণ্য আছে, প্রাণবন্ততা আছে, এবং শেষ বিশ্বাস করে যে তরুণ এবং তারুণ্যই পারে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে। সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের যারা ছাত্রছাত্রী, আমাদের ভাই বোনেরা আছে, যুবকরা আছে এবং তারুণ্য আছে, সবাইকেই আমরা এই 31 দফাটাকে আমরা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং তাদের কাছ থেকেও আমরা তাদের যে পরামর্শ কি কি এখানে আরো ইনক্লুড করা যায় সেটা আমরা নিয়ে আমরা 31 দফাটাকে কিন্তু আমরা আরো বেশি ইনক্লুসিভ করার চেষ্টা করছি, গণমুখী করার চেষ্টা করছি। এবং আমি এটা আপনাকে বলতে পারি এবং আমাদের যারা তারুণ্য আছে তাদেরকে বলতে পারি যে আগামী দিনের জাতীয়তাবাদের রাজনীতি এটা তারুণ্য নির্ভর হবে, এটা তরুণ নির্ভর হবে। যত মেধাবীরা আছেন প্লিজ আপনারা রাজনীতিতে আসেন, আর যদি রাজনীতিতে নাও আসেন আপনারা অন্তত রাজনৈতিকভাবে সচেতন হন, আপনারা দেশের জন্য ভাবেন, দেশের জন্য কাজ করেন, মানবিক হন, আরো বেশি সামাজিক হন। ধন্যবাদ জনকণ্ঠকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এতক্ষণ কষ্ট করে যারা আমার কথাগুলো শুনলেন। ধন্যবাদ সবাইকে।